মরিসনও ছিলেন, তিনি কিছু... হ্যাঁ, সে কথাতেই আসছি। মিস মরিসন অত্যন্ত সুন্দরী এক মহিলা, সঙ্গে মানানসই বুদ্ধির অধিকারী। গোড়াতে আমার মনে হয়েছিল তার সাথে কর্নেল বাকলের হয়তো একটা গোপন সম্পর্ক ছিল। সে কথা মিস মরিসনই বাকলের স্ত্রীকে জানান এবং তার ফলেই বিস্ফোরণটা ঘটে। কিন্তু তারপরেই মনে পড়ল ডেভিডের কথা। কে এই ডেভিড? সে তো মহিলা নয়। তাছাড়া লনের ওপর পায়ের দাগ, সেই প্রাণীর পায়ের দাগ, এগুলো তো উড়িয়ে দেওয়া যায় না। মিস মরিসনের কথা শুনে আমি বুঝতে পারছিলাম যে তিনি কিছু না কিছু চেপে যাচ্ছেন। শেষ পর্যন্ত যখন তাকে বললাম যে আপনি কথা লুকোলে মিসেস বাকলেকে চরম শাস্তি থেকে কেউ বাঁচাতে পারবে না, তখন তিনি একটু থমকালেন, চুপ করে খানিক ভাবনা চিন্তা করলেন। তারপর প্রবল জোরে মাথা নেড়ে নিজেকে শান্ত করে আমায় বললেন, আমি ন্যান্সিকে কথা দিয়েছিলাম যে এই নিয়ে কাউকে কিছুই বলবো না, কিন্তু সে যখন জ্বরে শয্যাশায়ী এবং নিজের সাফাই দেওয়ার অবস্থায় নেই, তখন তাকে এই গুরুতর অভিযোগ থেকে বাঁচানোর জন্য আমায় মুখ খুলতেই হবে। আমি আপনাকে সবকিছুই খুলে বলছি। গত সোমবার ওয়াট স্ট্রিট মিশন থেকে যখন বেরোলাম তখন 8:45 বাজছে। আমরা হাডসন স্ট্রিট হয়ে বাড়ি ফিরছিলাম। রাস্তা খাঁ খাঁ করছিল। ওই দূরে একটা টিমটিমে ল্যাম্প ছাড়া গোটা রাস্তাটাই অন্ধকার। সেটার কাছে পৌঁছে দেখলাম একটা লোক আমাদের দিকে হেঁটে আসছে। লোকটার চেহারা কেমন কিম্ভূত কিমাকার গোছের, শরীরটা সামনের দিকে ঝুঁকিয়ে, বাঁকা হাঁটু নিয়ে কেমন গড়িয়ে গড়িয়ে হাঁটছে। তার কাঁধ থেকে একটা বাক্স ঝুলছিল। ল্যাম্পের আলোয় সে আমাদের দেখল এবং দেখা মাত্র বিশ্রী খ্যান খ্যানে গলায় আমাদের দিকে তাকিয়ে বলল, কি আশ্চর্য, ন্যান্সি যে! লোকটার গলা শুনেই ন্যান্সি শিউরে উঠল। ল্যাম্পের ধূসর আলোয় দেখলাম তার মুখ পুরো রক্তশূন্য হয়ে গিয়েছে। নিজের উপর নিয়ন্ত্রণ নেই। ওই বিদঘুটে লোকটা খপ করে তার হাত না ধরলে সে হয়তো ওই রাস্তাতেই ছিটকে পড়তো। আমি ভাবলাম লোকটার খারাপ মতলব আছে, ভাবছিলাম পুলিশ ডাকি। কিন্তু ন্যান্সি দেখলাম লোকটার সঙ্গে কথা বলছে। ওর গলার কাঁপুনিটা বেশ টের পেলাম। হেনরি, তুমি মানে মানে তুমি তো তোমার সাথে এভাবে 30 বছর পর তোমায় এখানে ভেবেছিলাম তুমি বেঁচে নেই হেনরি। বেঁচে যে আছে সে তো দেখতেই পাচ্ছ। তা এত রাতে কোথায় যাওয়া হচ্ছে শুনি? এই আমার বন্ধুর সাথে একটু বেরিয়েছিলাম, এই এখানেই গেছিলাম। আমি লোকটাকে দেখছিলাম। মুখে অজস্র বলি রেখা, জায়গায় জায়গায় চামড়া কুঁচকে গিয়েছে, চুলদাড়িতে পাক ধরেছে, গাল দুটো তোবড়ানো। ল্যাম্পের আবছা আলোতেও লোকটার চোখে মুখে শয়তানি বেশ টের পাচ্ছিলাম। কথা বলতে বলতে ন্যান্সি হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এনার সাথে একটু কথা বলে আসছি। চিন্তার কিচ্ছু নেই, ইনি আমার বিশেষ পরিচিত। ন্যান্সি আর লোকটা একটু দূরে গিয়ে কথা বলল। ন্যান্সিকে দেখে মনে হচ্ছিল সে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও পারছে না। 4-5 মিনিট পর দেখলাম ন্যান্সি দ্রুত পায়ে আমার দিকে আসছে। ওর দু চোখে তখন রাগের আগুন জ্বলছে। ল্যাম্পপোস্টের দিকে চোখ পড়তেই দেখলাম ওই বিশ্রী চেহারার লোকটা নিষ্ফল রাগে 2 হাত মুঠো পাকিয়ে ছুটছে। সেখান থেকে বাড়ির কাছাকাছি আসা অবধি ন্যান্সি একটা শব্দও উচ্চারণ করেনি। শুধু আমার বাড়ির দরজার সামনে এসে আমার 2 হাত নিজের হাতে নিয়ে বলেছিল, দোহাই তোমার, এই কথাটা কাউকে বলো না, প্লিজ বলো না। লোকটাকে আমি খুব ভালো করেই চিনি, অনেক দিন পর দেখা হলো তো। প্লিজ তুমি 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 এই কথাটা কাউকে বলো না। আমি বললাম, চিন্তা করো না, এই কথা 5 কান হবে না। আমার কথা শুনে ন্যান্সি আমাকে জড়িয়ে ধরে একটা চুমু খেয়ে বাড়ির দিকে জোর কদমে পা বাড়ালো। তারপর আর তার সাথে দেখা হয়নি। মিস্টার হোমস, আমি ন্যান্সিকে কথা দিয়েছিলাম, তাই এই ব্যাপারটা কাউকে বলিনি। ওর বিপদের কথা জানলে পুলিশের কাছ থেকে এই কথা লুকোতাম না। আশা করি আমার বয়ানে ওর সুবিধেই হবে। বুঝলে ওয়াটসন, মিস মরিসনের স্বীকারোক্তি আমায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘটনাটা সাজাতে সাহায্য করে।